স্বাগত জানাচ্ছি টিভিসির খেলার দুনিয়া দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি তাসওয়ার নাফি। কিছু সংবাদের বিশ্লেষণে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিসির খেলার দুনিয়া। দর্শক, সংবাদের বিশ্লেষণে আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। যাব তার কাছে। আপনার সাথে প্রথমেই বিপিএল নিয়ে কথা বলতে চাই। বিপিএল এ যেবার যে সিদ্ধান্তগুলো আসছে, নতুন অনেকগুলো সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি, 5টা ফ্র্যাঞ্চাইজি এবং 5টা ফ্র্যাঞ্চাইজি অনেকে আবার মজা করে বলছে 4টা দল হলে তো সরাসরি সেমিফাইনালও খেলা যেত। এই যে দল কমিয়ে নিয়ে আসে, এটা কি বিপিএল নিয়ে যে সমালোচনা হচ্ছে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য কি এবার দল অনেকটা কমে এসেছে বলে মনে হয়? ডেফিনেটলি এবার অনেক যাচাই বাছাই হয়েছে এবং সেটা শুধু বিসিবি যে নিজেরা করেছে তা না, সেখানে আপনার একটা লিগ্যাল টিম ছিল তাদের, যারা ফিনান্সিয়াল ব্যাপারগুলো দেখভাল করে একদম প্রফেশনালি তাদেরকে দিয়ে চেক করানো হয়েছে সব কিছু। এই যাচাই বাছাইয়ের পরে তো আসলে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি যারা আগ্রহী ছিল তারা বাদ পড়েছে এবং বিসিবি তো শুরু থেকেই বলছিল যে এবার 5 দল 6 দল নিয়ে তারা বিপিএল করতে চায়, যেটা গতবার করা উচিত ছিল। গতবার যখন তারা হড়ো করেছে, ওই মানে জাস্ট টুর্নামেন্ট করার স্বার্থে করেছে এবং মানে অনেকটা জয়া খিচুড়ি অবস্থা ছিল অনেক দলকে নিয়ে। গতবারও তারা চাইলে যদি করতেই হয় একদম যারা প্রফেশনাল সেরকম 4-5টা দল নিয়ে করতে পারতো। যা হোক, যেটা হয়েছে সেই ভুল থেকে বিসিবি শিক্ষা নিয়েছে বলে মনে হচ্ছে এখনও পর্যন্ত। যথেষ্ট তারা যেটা বলবো যাচাই বাছাইটা প্রক্রিয়াটা এখনও পর্যন্ত ভালো ছিল। যদিও চূড়ান্ত পরীক্ষা বাকি আছে ফ্র্যাঞ্চাইজিগুলোর, 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দিতে হবে এবং সেটা দেওয়ার পর সেটা দেওয়া মানেই যে আসলে বিপিএল বিতর্ক মুক্ত হবে সেটা বলার সুযোগ নেই। কারণ হলো যে ডিরেক্ট সাইনিংয়ের ব্যাপার আছে, ডিরেক্ট সাইনিংয়েরগুলো তো আসলে ফ্র্যাঞ্চাইজি নিজেরাই আসলে এগুলো হ্যান্ডেল করে। প্লাস হলো গতবার যেমন হলো যে শাহিদ আফ্রিদিকে মেন্টর করে আনা হয়েছিল, মেন্টর করার পরে তাকে টাকা দেওয়া হয়নি, সেগুলো হয়তো পরবর্তীতে টাকা দিয়ে দেওয়া হলো, কিন্তু ওই যে দুর্নামটা হয়ে গেল। সো এগুলো তো আপনি কোনোভাবেই কিন্তু রিকভার করতে পারবেন না। সো ভয়ের জায়গা থাকেই, শঙ্কার জায়গা থাকে, বাট এখনও পর্যন্ত যথেষ্ট মানে মনে হয়েছে যে তারা যথেষ্ট প্রফেশনালি করার চেষ্টা করছে। আমাদের বিপিএল এখনো পর্যন্ত আর্থিকভাবে সে স্ট্যাবিলিটি এখনো কেন আসেনি বলে মনে হচ্ছে? আসলে বড় বড় অনেক কর্পোরেট হাউসগুলো আগে আমরা দেখেছি, প্রথম যখন বিপিএল শুরু হয়েছিল অনেক বড় প্রতিষ্ঠানগুলো ছিল, আস্তে আস্তে সেই জায়গাটাও কমে আসছে এবং বিসিবিরও অনেক হয়তোবা সমালোচনা হয়েছে, বিসিবির পরিচালকরা অনেক সময় এর সাথে সম্পৃক্ত ছিল। এই জায়গাটায় বিপিএল আমরা যেটা দেখি যে আপনি বলেন মেন্টর কথা, অনেক এবার দেখি, গতবার দেখেছি অনেক অ্যাঙ্কারও নিয়ে এসেছে বাইরে থেকে, তাদের পেমেন্টও ঠিকভাবে হয়নি। এই ধরনের যে দেখানোর বিষয়গুলো, এগুলো কি আসলে দরকার কিনা যে আমি আগে প্লেয়ারদেরকে দেখবো, এই ধরনের আলাদা বিষয়গুলোর দিকে নজর বেশি কিনা বিপিএল এ? হ্যাঁ, কারণ প্রফেশনাল যখন লিগ না হবে তখন চটকদার ব্যাপারগুলো বেশি হয় এবং আপনি যেটা বললেন ফিনান্সিয়াল একটা স্ট্রাকচার থাকতে হয়, যেটা বিপিএলের কখনোই ছিল না। সেটা নিয়ে আমরা শুরু থেকেই কথা বলছি। বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির দাবি ছিল, স্পেশালি যে ফ্র্যাঞ্চাইজিগুলো লম্বা সময় ধরে বিপিএলে ছিল, এখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স বা রংপুর রাইডার্স এখন আছে, তাদেরও দাবি ছিল। তেমন এরকম একটা টুর্নামেন্ট তো জাস্ট আপনার ওই ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে চলতে পারে না। প্রতি সিজনে আপনার একটা দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স 18-19 কোটি 20 কোটি টাকা খরচ করতো প্রতি মৌসুমে, তাদের আয় কতটা ছিল? সো আপনি যদি কোনো স্ট্রাকচার দিতে না পারেন, ফিনান্সিয়াল স্ট্রাকচার, তার আয়ের কোনো পদ দিতে না পারেন, তাহলে তো আসলে এটা সাস্টেন করে না। তো আগে পাবন ভাইরা যখন বোর্ডে ছিলেন তারা সবসময় বলতেন যে ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে যারা আসবে, এটা ধরেন একটা মানে স্বেচ্ছাসেবী কাজের মতো করে, তো সেটা নিয়ে আসলে খুব বেশি সাস্টেন করা যায় না। এবং এই জন্যই যেমন চিটাগাংয়ের একটা গ্রুপ ছিল ডিভিএল গ্রুপ, যথেষ্ট মানে ব্যবসায়িক জগতে তাদের কিন্তু সুনাম আছে এবং তারা বিপিএলটা এসেছিল, ভালোভাবে এসেছিল, কিন্তু আলটিমেটলি দেখা যায় প্রতি বছর তাদের লস করতে হচ্ছে, সেখান থেকে আয়ের কোনো পথ নেই, তারা সরে গেছে। এভাবে বিভিন্ন গ্রুপ সরে গেছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স হয়তো ছিল, তাদের সেই আর্থিক বেসটা ছিল, এখন আবার নেই, যেহেতু তাদের যিনি মূল কর্ণধার তিনি নেই। সো এইসব কারণে দেখুন, যদি ফিনান্সিয়াল স্ট্রাকচার ঠিক থাকতো, যদি আপনি আইপিএলে দেখেন, আইপিএল তো আলটিমেট। তারপর জাস্ট একটা সামান্য উদাহরণ দিচ্ছি যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু বিজয় মালিয়া যখন বিতর্কের কারণে দেশ ছাড়তে বাধ্য হলেন, তাদের কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু ঠিকই রয়ে গেছে, মালিকানা বদল হয়েছে, কারণ স্ট্রাকচারটা আছে এবং আরও তারা পরে ধাপে পৌঁছে গেছে, শিরোপা জিতেছে। সো আর্থিক কাঠামো থাকলে না এই ব্যাপারগুলো নিয়ে আপনার টেনশন করতে হতো না। এবার যদিও তারা বলছে যে তাদেরকে ওই রাজস্বের ভাগ দেওয়া হবে, যেটা একটা স্টার্ট হতে পারে, যদি আলটিমেটলি দেয় সেটা একটা স্টার্ট হতে পারে ওই স্ট্রাকচার, ফিনান্সিয়াল স্ট্রাকচারের পথে এগিয়ে যাওয়ার। প্লাস হলো আপনার ওই যখন আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন তখন আপনার ফ্র্যাঞ্চাইজিগুলোও ওইভাবে পরিকল্পনা করতে পারে। হ্যাঁ, তাদের একটা ফ্যান বেস গড়ে তোলার চেষ্টা করবে, তারা হয়তো একটা সুভেনির শপ করার চেষ্টা করবে, তাদের বছর জুড়ে তাদের যে কার্যক্রম যেগুলো অন্যান্য লিগে হয় সেগুলো করার চেষ্টা করবে, একটা সিইও থাকবে, একটা সত্যিকারের একটা ফ্র্যাঞ্চাইজি কাঠামো থাকবে, যেটা বিপিএলে কখনো হয়নি। বিপিএলে আমরা দেখেছি, আপনি যেটা বললেন রাজস্ব ভাগ, সেটা এবার থেকে শুরু হচ্ছে। আগের যে টার্মগুলো আমরা দেখেছি সেখানে এই যেটা বললেন স্বেচ্ছাসেবী যাদের ক্রিকেটের প্রতি ভালোবাসা তারা আসা উচিত। তবে এই কারণেই কি তারা যে লাভের মুখ দেখে না, এই কারণে কি ফ্র্যাঞ্চাইজিগুলো ফিক্সড
ফিক্সিংয়ের প্রতি বেশি নজর, অনেকে দেখি ফিক্সিংয়ে ফ্র্যাঞ্চাইজিরাই সম্পৃক্ত থাকে, ফ্র্যাঞ্চাইজি মালিকরাই ফিক্সারদের সাথে যোগাযোগ করে, তারা নিজেদের দলকে ফিক্সিংয়ের সাথে জড়িত করে। এই কারণেই কি তারা এভাবে টাকা ওঠানোর একটা পরিকল্পনা করেছিল কিনা, এইভাবে মনে হয়? তাছাড়া তার উপায় নেই। আপনি যদি খোলা দৃষ্টিতে দেখেন এই ব্যাপারগুলো একটু স্পর্শকাতর, সো সরাসরি আপনি আঙুল তোলা কঠিন, কিন্তু আবার ওপেন সিক্রেট। আমরা জানি যে আসলে এরকম হয়, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই হয়। স্পেশালি স্পট ফিক্সিং, ম্যাচ ফিক্সিং তো আসলে সেইভাবে এখন হয় না, হয় কিন্তু সেইভাবে আগের মতো হয় না, 90s যেরকম হতো। স্পট ফিক্সিংটা এখন খুবই ওপেন সিক্রেট। সো আমি হয়তো পিন পয়েন্ট করে বলবো না যে অমুক দল তমুক দল অমুক ক্রিকেটার, কিন্তু আমরা যারা মাঠে যাই বা যারা সংশ্লিষ্ট সবাই জানে। সো ডেফিনেটলি এটা একটা ওয়ে, টাকা আয় করার এটা একটা ওয়ে, এবং সেখানে ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেটার, আরও অনেক কিছু। অনেক সময় বোর্ড কর্তাদের এগেনস্টেও আমরা, যারা হয়তো টপ লেভেলে না কিন্তু আছে আশেপাশে, তাদের এগেনস্টেও আমরা অভিযোগের কথা শুনি। প্রতি বছরই তো আপনার মানে গ্যালারিতে স্পেশালি যারা বেটিং টেটিং করে তাদেরকে বের করে দেওয়া হয়। এতে যেহেতু বাংলাদেশের স্ট্রং কোনো আইন নেই, ঠিক আছে, তাদেরকে আটকানো যায় না, সেগুলো তো আছেই, বাট একদম স্ট্রাকচার্ড ওয়েতে যে আপনার স্পট ফিক্সিং করা বা ফিক্সিং করা, এগুলো স্ট্রাকচার্ড ওয়েতে হয়, সেগুলো বলাই যায়, এবং সেটার একটা মূল আকর্ষণ আসলে থাকেই। কারণ হলো যে ওই একটা তো আয় করতে হবে, আপনি কীভাবে এই আয়টা মানে যে ব্যয়টা হচ্ছে কীভাবে পোষাবেন, এবং সেই মানে আয়টা খুব ইজি মানি, কিন্তু হ্যাঁ খুব ইজি মানি, আপনার খুব বেশি ইনভেস্ট ওখানে করতে হচ্ছে না। আপনি জাস্ট স্পট ফিক্সিংটা এত ইজি, কারণ ক্রিকেটের নিয়মে আপনি যে কোনো কিছু করতে পারেন। একটা আপনি যে ম্যাচে আপনি সেরা বোলিং করবেন, সেই ম্যাচে আপনি এক ওভারে 15 রান দিয়ে দিতে পারেন। যে ম্যাচে যে ওভারে আপনি হ্যাট্রিক করবেন, সেই ওভারে একটা খুব বাজে নো বল আপনি দিয়ে দিতে পারেন। এটা হয়, ক্রিকেটে এরকম হয়। সো সেটা সত্যিকার অর্থে হয়েছে কি না সেটা ধরার কোনো উপায় নেই। সো স্পট ফিক্সিংটা আপনার রীতিমতো নৈতিকতার ব্যাপার একদম। আপনি নৈতিকভাবে স্ট্রং থাকলে আপনি করবেন, না থাকলে করবেন। সো এত ইজি, এই জন্য আমি বলছি কেমন যে মানে খুব বেশি এই অর্থটা আয় করতে খুব বেশি আপনার মাথা ঘামাতে হচ্ছে না, খুব বেশি ইনভেস্ট করতে হচ্ছে না, খুব সহজে ইনকামটা হয়ে যাচ্ছে। তবে এবার যে পদক্ষেপ নেওয়া হলো, রেভিনিউ শেয়ারিং, টিকেটের টাকা শেয়ারিং এবং যে স্পন্সরগুলো থাকবে সেখানেও শেয়ারিং এর ব্যাপারটা হচ্ছে, এটা থেকে কি সম্ভাব্য আয়টা উঠে আসবে বলে আপনার কাছে মনে হয়? ফ্র্যাঞ্চাইজি খরচটা করবে এবার হয়তো ফ্র্যাঞ্চাইজিগুলোর খুব বেশি খরচ হবে না অন্যান্যবারের তুলনায়, যেহেতু একটু ছোট পরিসরে হচ্ছে এবং অনেক আগের থেকে তারা কাজ শুরু করতে পারেনি। অনেক টপ লেভেলের বিদেশি প্লেয়ার ডেফিনেটলি পাবে না, সো অতটা খরচ হবে না। তারপরেও যা হবে বাংলাদেশের বাস্তবতা সেটা অনেক। যে রেভিনিউ শেয়ারিংয়ের কথা বলা হয়েছে বা টিকিটের অর্থ, সেখান থেকে হয়তো পুরোটা রিকভার হবে না, বাট একটা উল্লেখযোগ্য অংশ হবে, এবং সেটা অনেক, আমি মনে করি সেটা অ্যাটলিস্ট কিছু একটা তারা পাচ্ছে। আগে তো কিছুই পেতো না। হয়তো বড় বড় ফ্র্যাঞ্চাইজি যারা এই কুমিল্লা বা রংপুর, তাদের মানে সেই আর্থিক বেজ আছে, যেটা বারবার বলছি, বা তাদের সেই পলিটিক্যাল পাওয়ারও ছিল, বিভিন্ন প্রতিষ্ঠানকে যখন ফোন করে দেওয়া হতো তারা হয়তো বাধ্য হতো স্পন্সর করতে। এবার সেরকম কিছু থাকবে না, বাট অ্যাটলিস্ট এখান থেকে কিছুটা রিকভার তারা করতে পারবে এবং কিছুটা উৎসাহ পাবে বলে আশা করা যায়। এই ধরনের সাথে যারা জড়িত ছিল, এই ধরনের কর্মকাণ্ডে, তারাও এবার বিপিএল অংশগ্রহণ করতে পারবে বলে একটা ঘোষণা হয়েছে। যারা ফিক্সিংয়ের সাথে জড়িত ছিল, ক্রিকেটার, কর্মকর্তা, এই সিদ্ধান্তকে আপনি স্বাগত জানাবেন কিনা আপনার জায়গা থেকে? দেখুন, এখন অনেকের দিকে আমরা আঙুল তুলতে পারি, কিন্তু এই ব্যাপারগুলো আমি আবার বলছি, এত স্পর্শকাতর, যখন আপনি শতভাগ প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি কিছু করতে পারবেন না। এর আগে সাইলেন্ট ব্যানের একটা কথা উঠেছিল যে হ্যাঁ, তাদেরকে সাইলেন্ট ব্যান করা হবে, কিন্তু সাইলেন্ট ব্যান বলে তো আসলে প্রকাশ্য হয়ে যাবে, সেটা কিছু নাই তো। আপনি যখন কোনো ক্রিকেটারকে আপনি দেখছেন যে সেই ক্রিকেটার খেলা উচিত কিন্তু খেলছে না, কোনো কারণ আপনি দেখাচ্ছেন না, তার মানে বোঝাই যাচ্ছে যে ঘটনাটা কি, তার এগেনস্টে অভিযোগ আছে। তো ওই সাইলেন্ট ব্যানটা আসলে কার্যকর কিছু না। করলে আপনার একদম মানে প্রকাশ্যে করতে হবে, না হলে কিছু করার নেই, তাদেরকে সেই সুযোগটা দিতে হবে। সো আইনগতভাবে যদি আপনি ভাবেন, একদম শতভাগ প্রমাণ না হওয়া পর্যন্ত তাদেরকে আটকানোর কোনো আসলে উপায় নাই। শতভাগ প্রমাণের বিষয়টা যদি আসে, এখানে প্রকাশ্যের নাম প্রকাশ্যের একটা ব্যাপার থাকে। আমরা দেখি যে সর্বশেষ বাংলাদেশের ফিক্সার হিসেবে ধরে আশরাফুলকে, তার নামটা আমরা খুব ওপেনলি দেখেছি, তিনি নিজেও স্বীকার করেছেন। তবে এর পরবর্তী সময় সবাইকে সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে। বোর্ড এখন পর্যন্ত কোনো তদন্ত শেষ করে ক্লিয়ারলি কারো নাম উল্লেখ করেনি যে ওই ফিক্সার। তা এই ক্লিয়ারলি ভাবে সেটা নামটা কেন ঘোষণা করে না দেশের ক্রিকেটে, এটা কেন মনে হয় আপনার কাছে? কারণ তারা প্রমাণ করতে পারেনি। প্রমাণ করতে না পারলে সেটা করা যাবে না। সেটা আপনার মানে আবার বলছি, স্পর্শকাতর ব্যাপার, তো আপনি যখন শতভাগ নিশ্চিত হবেন তখনই প্রকাশ করা উচিত। মানে প্রমাণ করতে এতটা মানে আমাদের দীর্ঘমেয়াদী সময় কেন লাগছে? এক্স্যাক্টলি, প্রতিবারই এরকম হয়, বলা হয় হচ্ছে, হবে, করা হয়, কিন্তু আলটিমেটলি হচ্ছে না। এবং গতবার তো অনেক ঢাকঢোল পিটিয়ে আপনার সেই তদন্ত শুরু হলো, এবং সেই তদন্ত মানে কমিটির কাজ দেখার জন্য আরেকটা তদন্ত কমিটি করা হলো, 3টা তদন্ত কমিটি করা হলো, কিন্তু কোনো আলটিমেটলি কিছু হয়নি। রিপোর্টটা জমা দিয়েছে শেষ পর্যন্ত তারা কয়েকদিন আগে। সেই রিপোর্টটার ফলাফল কী হবে সেটাও আমরা জানি না। প্রফেশনালিজমের অভাব, কিছু সময় না, লম্বা সময় আসলে আন্তরিকতার অভাবও ছিল সেটা প্রমাণ করার। বা হতো যে ঠিক আছে, টুর্নামেন্ট যখন চলছে মিডিয়া একটু হইচই করবে, সোশ্যাল মিডিয়া একটু আলোচনা হবে, তারপর ভুলে যাবে, বাদ দে। আলটিমেটলি সেটাই হতো। পরের আসা শুরু হতো আবার এরকম
মানে এই ব্যাপারটার গভীরে বিসিবি নিজেরাই যেতে চাইতো না, বা বিপিএল গভর্নিং কাউন্সিল তারা যেতে চাইতো না। গতবার যেটা ঢাকঢের পিঠে শুরু হয়েছে মনে হয়েছিল আন্তরিকতা আছে, কিন্তু আলটিমেটলি তাদের কাজে সেই আন্তরিকতার প্রমাণ এখনও পর্যন্ত আমরা দেখিনি। দেখি এখন এই যে এই তদন্ত কমিটিটা যে রিপোর্টটা হলো, সেই রিপোর্টের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমরা বুঝতে পারবো। যদি না নেওয়া হয় তাহলে আলটিমেটলি লাভ নেই, এইভাবেই চলতে থাকবে এবং আপনি ওই হয়তো ফিনান্সিয়াল যে উপঢৌকনগুলো আছে সেগুলো দিয়ে কিছুটা আটকাতে পারবেন, কিন্তু ঢালাওভাবে যেগুলো হচ্ছে সেগুলো আপনি আটকাতে পারবেন না যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া যায়। গত বিপিএলটা অনেক বিতর্কিত ছিল, আমরা দেখেছি। সেই বিপিএল এর সময় যিনি দায়িত্বে ছিলেন অর্থাৎ বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, তিনিও এবার বোর্ডে রয়েছেন, ভালো একটা পদে রয়েছেন। সেই জায়গা থেকে এবারের বিপিএলটা কি সেই কলঙ্কমুক্ত হতে হবে পারে কিনা আপনার কাছে মনে হয়? বিরাট চ্যালেঞ্জিং হবে, আবারও বলছি যে ভীষণ চ্যালেঞ্জিং হবে, কারণ বিপিএলকে বিতর্কমুক্ত করা খুব কঠিন। বাট এখনও পর্যন্ত তো আসলে মানে যেটা বললাম যে প্রক্রিয়াগুলো তারা মোটামুটি ঠিক রাখার চেষ্টা করেছেন। এবার বিসিবি প্রেসিডেন্ট নিজে আছেন গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবে, মিঠু ভাই আছেন, ইফতেখার রহমান মিঠু ভাই, তিনি সদস্য সচিব। তিনি নির্বাচনের পর বলেছিলেন যে আমাদের কাছে একটা ইন্টারভিউতে যে নেক্সট টু ইম্পসিবল বিপিএলটা করাই এবার, বাট তারা সেই ইম্পসিবলটাকে পসিবল করার চেষ্টা করছেন। দেখা যাক। একটা হলো যে বিপিএলটা করা উচিত এই কারণে যে প্লেয়ারদের তো আসলে মানে আয়ের একটা বড় উৎস, দেশের ক্রিকেটের জন্যও দরকার, সামনে বিশ্বকাপ আছে, করা দরকার। কিন্তু গত বছর যেরকম হয়েছে সেরকম করা না করা ভালো, সিরিয়াসলি। সো যদি তারা 5 দল নিয়েও ভালোভাবে করতে পারে এবং গতবারের চেয়ে একটা উল্লেখযোগ্য উন্নতি দেখাতে পারে তাহলে আমি মনে করবো যে সেটা পজিটিভ। তারপরেও টুকটাক বিতর্ক থাকবেই। ছোট করে জানতে চাই, বিপিএল নিয়ে আমাদের আউটপুটটা কি, আসলে আমরা কি পেয়েছি বিপিএল থেকে? এখনও পর্যন্ত সেরকম কোনো প্লেয়াররা প্রতি বছর কিছু টাকা পাচ্ছে, এটা ছাড়া আসলে খুব বড় আউটপুট আসেনি। সেটা ক্রিকেটীয় দিক থেকে যদি বলেন সেটাও খুব বেশি আসেনি। ফিনান্সিয়ালি বা দেশের ক্রিকেটের এগিয়ে যাওয়া সেদিক থেকে আসলে প্রচুর বিতর্ক উপহার দিয়েছে, প্রচুর হাস্যরসের খোরাক জুগিয়েছে, এছাড়া আসলে সেরকম পজিটিভ এখনও পর্যন্ত আসেনি। আমরা আরও আলোচনা করবো, একটা বিরতির সময় আছে। দেখছেন ডিবিসি খেলাধুলা, নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক, আমাদের বিশ্লেষণে আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি। আমরা আলোচনায় ফিরতে চাই। আমরা বিপিএল নিয়ে কথা বলছিলাম, এবার বাংলাদেশ ক্রিকেট নিয়ে একটা আলোচনা করতে। সেখানে আশরাফুলকে নিয়ে বেশ আলোচনা আছে, ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেতে পারেন, আবার সালাউদ্দিনের পদত্যাগ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। তবে আশরাফুলকে নিয়ে একটু বলতে চাই, আশরাফুল তো বাংলাদেশ ক্রিকেটের একজন ক্যারেক্টার, বড় ক্যারেক্টার বাংলাদেশ ক্রিকেট, এবং তাকে এই জায়গায় নিয়োগের ব্যাপারে অনেক ক্রিকেটারও বাজে মন্তব্য করছেন, নেতিবাচক মন্তব্য করছেন। রুবেল হোসেনের কথা যদি বলি, তিনি আসলে বিষয়টা মেনে নিতে পারেনি, তার পোস্টের মাধ্যমে বুঝিয়েছেন। এই ধরনের চিন্তা কেন হচ্ছে, বা আশরাফুলকে নিয়োগটা কতটুকু ইতিবাচক হবে ব্যাটিং সাইডে বাংলাদেশের জন্য? সেটা বলা মুশকিল, কারণ আশরাফুল তো আসলে এই টপ লেভেলে কোচিংয়ের অভিজ্ঞতা নেই। টপ লেভেলে এখন কোচিং শুরু না করলে আবার অভিজ্ঞতাও হবে না। কিন্তু আমি পার্সোনালি মনে করি যে একটা প্রসেস ধরে তাকে আনা উচিত ছিল। যদিও একটা সিরিজের জন্য বলে আমি খুব বেশি গভীরে যাচ্ছি না, ঠিক আছে, একটা সিরিজ দেখা হতেই পারে। কিন্তু হয় কি, দেশের তো আরও অনেক কোচ আছেন যারা অনেক প্রসিডিওর মেনে অনেক দিন ধরে কোচিং করাচ্ছেন, তারা কোচিংয়ের ওই বেসিক ব্যাপারগুলো জানেন। সেটা হয়তো আশরাফুল জানেন, টপ লেভেলে খেলেছেন, বাংলাদেশের হিস্ট্রির সেরা ট্যালেন্টদের একজন তিনি। ডেফিনেটলি ব্যাটিংয়ের অনেক কিছু তিনি ভালো জানেন, টেকনিক্যাল জ্ঞান তার খুব ভালো। তিনি যখন কথা বলেন আপনি কথা বললেই বুঝতে পারবেন, এবং তিনি আসলেই তার সেই বোধটা ভালো। কিন্তু কোচিং ডিফারেন্ট থিং। আর যেটা বললাম যে প্রসেসের ব্যাপার, তাকেও যদি ওই আন্ডার-19 বা এইচপি এই টিম এই প্রসেসগুলো করে আনা হতো তাহলে হয়তো আরেকটু বেটার হতো, এই প্রশ্নগুলো কম উঠতো। কিন্তু হলো যে ওই একটা সিরিজ, তো আমি মনে করি যে একটা সিরিজ দেখতে খুব দোষের কিছু নেই। কিন্তু যদি তাকে লম্বা সময়ের জন্য দেওয়া হয় তখন ডেফিনেটলি এই প্রশ্নগুলো খুব জোরালোভাবে উঠবে, যে তাহলে আসলে এই কোচিংয়ের আপনার এই কোর্স বলুন বা এই যে মেথডগুলো বলুন সেগুলোর প্রয়োজনটা কী, কিংবা তখন আসলে ওই মানে ওই সিন্ডিকেটের প্রশ্নও তখন আবার উঠে যাবে, যে অভিযোগগুলো এখন উঠছে নানাজনকে নিয়ে, তখন উঠে যাবে। কারণ যখন এই প্রশ্ন তোলা যায়, যখন বুলবুল ভাই বোর্ড ইলেকশনের আগে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থায় তিনি ওই কমিটিতে ঢুকলেন ইলেকশন করার জন্য, তখন আশরাফুল সরে গিয়েছিলেন। হ্যাঁ, সরে গিয়েছেন বা সরিয়ে দেওয়া হয়েছিল, এটা নিয়েও কথা হয়েছে। মিউচুয়ালি হয়েছে, সেটা মিউচুয়ালি হয়েছে। আশরাফুল সরে গিয়েছেন বুলবুল ভাইকে জায়গা দিতে। এখন আমি বলতেই পারি যে বুলবুল ভাই বা যে কেউ বলতেই পারে বুলবুল ভাই হয়তো তাকে একটা পুরস্কার দিলেন, সেটার পুরস্কার দিলেন। সো এই প্রশ্নগুলো যদি না ওঠে, এই জন্যই প্রসেসটা মেনটেন করা উচিত বলে আমি মনে করি। একটা সিরিজ দিয়ে তিনি আসলে খুব বেশি কিছু করে ফেলবেন বলেও আমার মনে হয় না, সেখানেও আসলে প্রশ্নের ব্যাপার আছে। আশরাফুল তার যে ট্যালেন্ট আছে, তার যে ব্যাটিংয়ের যে জ্ঞান আছে, ভালো কোচ তিনি হতে পারেন যদি তিনি আসলে এই প্রসেসটার মধ্যে থাকেন। ডোমেস্টিক ক্রিকেটে তিনি কোচিং করা শুরু করেছিলেন বরিশালে, যদিও বরিশাল খুব ভালো করেনি, বাট আলটিমেটলি শুরু করেছেন, রংপুর রাইডার্সে কোচিং করিয়েছেন। আস্তে আস্তে ধাপে ধাপে গেলে সেটা মানে হয়তো তার জন্য বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হতো। অনেক সময় দেখি ভালো ছাত্ররা ভালো শিক্ষক হয় না, আসলে তো ভালো ব্যাটিং করে, আপনি তার স্কিল নিয়ে কোনো প্রশ্ন নেই বাংলাদেশ কোনো ক্রিকেটার বা কোচের। তবে আশরাফুল সেই জায়গাটা থেকে ক্রিকেটারদের বোঝানো বা স্কিল ডেভেলপমেন্টে কাজ করা, এবং আশরাফুল একটা কথা শুনছেন তিনি 140 কিলোমিটার বল কীভাবে সহজে খেলা যায় সেই ব্যাপারেও টেকনিক শেখাবেন,
এই শেখানোর জন্য আশরাফুলকে আসলে কতটুকু প্রস্তুত বলে মনে হয়, শেখাতে পারবেন কতটুকু? এটাই আমি দেখতে চাইবো আসলে কোচদের মূল কাজ তো আসলে এই কমিউনিকেশনগুলো। দেখুন আপনি যেটা বললেন যে ওয়ার্ল্ডের টপ লেভেলের ব্যাটসম্যানরা কিন্তু কেউ খুব ভালো ব্যাটিং কোচ নন, বা আপনি যদি ব্যাটিং কোচ এখন কারা বিশ্বের টপ লেভেলের ব্যাটিং কোচ, নীল ম্যাকেঞ্জি ধরা হয় বাংলাদেশের হিস্ট্রিতে, তিনি হয়তো সেরা ব্যাটিং কোচ, এখন ওয়ার্ল্ডে তাকে সেভাবে বিবেচনা করা হয়। অ্যাশওয়েল প্রিন্স আছেন, আপনার সঞ্জয় বাঙ্গার, যার উপর বিরাট কোহলি ডিপেন্ড করেন, এবং বিরাট কোহলি তার কথা শোনেন। সঞ্জয় বাঙ্গার ক্রিকেটিং লাইফে কী ছিলেন জানি না, একটা মিডিওকর অলরাউন্ডার ছিলেন। এখন ভারতীয় দলের মতো একটা দলে যেখানে রোহিত শর্মা, বিরাট কোহলিদের ব্যাটিং করছিলেন বিক্রম রাঠোর, যিনি মানে মাত্র কয়েকটি টেস্ট খেলেছেন, বাদ পড়ে গেছেন। সো কোচিং ব্যাপারটা আসলে ডিফারেন্ট, এবং বলা হয় অনেক সময় যারা সহজাত প্রতিভাবান খুব বেশি, সচিন টেন্ডুলকার বা এই লেভেলে ব্রায়ান লারা, যারা সহজাত প্রতিভাবান তারা খুব ভালো কোচ নন, এই কারণে যে তারা আসলে প্রসেসটা তাদের কাছে এত ন্যাচারালি আসে, এবং তারা নিজেদের মেথডে এরকম থাকে যে একজন স্ট্রাগলার যিনি আছেন বা যিনি মিডিওকর একজন ব্যাটসম্যান বা এভারেজ ব্যাটসম্যান, তাদের ওই মেথডটা তিনি তাদের সাইকোলজি বা তাদের ওই ব্যাপারগুলো তারা ওইভাবে বুঝতে পারেন না, কারণ তাদের কাছে এতটা সহজে আসে, তারা মনে করেন যে এটা পাচ্ছে না কেন, হ্যাঁ কেন পাচ্ছে না, তাদের কাছে তো খুব ইজি আসে এই ব্যাপারগুলো। সো এবং সেটা প্রমাণই হলো যে দেখুন টপ লেভেলের, ওয়ার্ল্ডের টপ লেভেলের ব্যাটসম্যানদের মধ্যে খুব কম আছে যারা খুব ভালো ব্যাটিং কোচ বা খুব ভালো কোচ। সো এই সংখ্যার জায়গাটা তো ডেফিনেটলি আশরাফুলকে নিয়ে আছে। আপনি হয়তো খুব ভালো বোঝেন, কিন্তু আপনি কমিউনিকেট করতে পারছেন কিনা, ওই ব্যাপারটা তাকে বোঝাতে পারছেন কিনা, তিনি সেটা নিতে পারছেন কিনা। ব্যাটিংয়ের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে ব্যাটিং কোচদের ক্ষেত্রে বা বোলিং কোচদের ক্ষেত্রে, যে আমি তাকে ট্রাস্ট করতে পারছি না, আমি নাজমুল হোসেন শান্ত বা আমি তাওহিদ হৃদয়, আমি তানজিদ হোসেন তামিম, আমি আশরাফুলকে ট্রাস্ট করতে পারছি কিনা বা নীল ম্যাকেঞ্জিকে ট্রাস্ট করতে পারছি কিনা। কারণ ব্যাটিং ব্যাপারটা এরকম টেকনিক্যাল ব্যাপার, আপনি যখন ছোট্ট একটা জিনিস চেঞ্জ করবেন, আপনি হয়তো বিশ্লেষণ করছেন, হ্যাঁ তার হেড পজিশনটা এরকম করতে পারলে ভালো হয়, ফাইন, একটা শটের জন্য ভালো হবে, ওই শটটা ভালো করতে গিয়ে তার আরও দুটো পথ বন্ধ হচ্ছে কিনা, দুটো শক্তির জায়গা বন্ধ হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো বুঝতে হবে। সো ব্যাটসম্যানরা এগুলো নিয়ে খুব কনসার্ন থাকেন। আমি যখন ভিডিও বিশ্লেষণ আপনি করছেন, আপনি বলতে পারেন যে হ্যাঁ তার এই কাভার ড্রাইভটা, তার টো পজিশন, হেড পজিশনটা এরকমগুলো কাভার ড্রাইভটা ভালো হবে, কিন্তু সেক্ষেত্রে তার ফ্লিকটা কী হবে, তার অন ড্রাইভটা কী হবে, সেটা কিন্তু ওই ব্যাটসম্যান চিন্তা করছেন যে আমি এটা করলাম, আমার কাভার ড্রাইভ ভালো হলো, কিন্তু আমি কি তাহলে অন্যান্য দুই একটা জায়গায় আমার কি টেকনিক্যাল দুর্বলতা হয়ে যাবে। সো ব্যাটসম্যানরা যখন ব্যাটিং কোচদের কথা শোনেন 100 বার ভাবেন যে আমি আসলে এটা করবো কিনা। ট্রাস্টের জায়গাটা এই কারণেই, এই জন্যই ম্যাকেঞ্জিরা ভালো ব্যাটিং কোচ, কারণ তাদের উপর অন্য ব্যাটসম্যানরা ট্রাস্ট করতে পারেন যে ম্যাকেঞ্জি বলছে তার মানে এটা ঠিক, আমি করতে পারি, তিনি ভেবে চিন্তেই বলেছেন, সেই ট্রাস্টটা তারা অর্জন করেছেন। সো আশরাফুলের জন্য সেই ট্রাস্ট অর্জন করতে হবে, যেটা সালাউদ্দিন ভাই করতে পারেননি বলে আমার মনে হয়েছে। কারণ তার মানে সেটা প্রমাণ নাই, মানে তিনি 1 বছর দায়িত্বে ছিলেন, ডেভেলপমেন্ট আসলে চোখে পড়ে। হ্যাঁ আমি কালকে লিখেছি ব্যাপারটা যে আসলে কোনো ব্যাটসম্যানের কোনো ডেভেলপমেন্ট আমি দেখিনি। মানে ওভারঅল আপনার দলের ব্যাটিং অবস্থা তো বাজে, কিন্তু এমন যদি হতো যে হ্যাঁ তানজিদ তামিমের যে সমস্যা আছে তিনি কাটিয়ে উঠতে পেরেছেন, তাহিদ হৃদয়ের সমস্যা তিনি কাটিয়ে উঠতে পেরেছেন, বা জাকির আলীর সমস্যা তিনি কাটিয়ে উঠতে পেরেছেন, তখন আমি বুঝতাম যে হ্যাঁ সালাউদ্দিন ভাইয়ের কাছে তারা উপকার পেয়েছেন। কিন্তু তিনি হয়তো ওই জায়গাটায় কমিউনিকেট করতে ব্যর্থ হয়েছেন, যেটা প্রমাণ আমরা দেখছি না, মানে তিনি যে উন্নতি করতে পেরেছেন সেই প্রমাণ দেখছি না। সো আশরাফুলের জন্য ডেফিনেটলি এই ব্যাপারগুলো চ্যালেঞ্জ হবে। তিনি এমনি কথা ভালো বলেন, প্লেয়ারদের সঙ্গে তার খুব ভালো রিলেশন আছে, কিন্তু ট্রাস্ট, ওই ব্যাটিংয়ের টেকনিক্যাল ব্যাপারগুলো ট্রাস্ট ডিফারেন্ট জিনিস, এটা তার চ্যালেঞ্জ হবে, তার চ্যালেঞ্জিং হবে। তবে কয়েকদিন আগে একজন এখানে এসেছিলেন ডিবিসি খেলার দুনিয়া, তিনি বলছিলেন যে আশরাফুলকে যদি বয়স ভিত্তিক দলে কাজে লাগানো, যেমন আন্ডার 14, আন্ডার 15, 17, সেই জায়গাটা বাংলাদেশ ক্রিকেটার বেশি উপকৃত হতো, ন্যাশনাল টিমের সাথে যদি কাজ না করে, আসলে ক্রিকেটার তৈরির কাজ যদি করতো তাহলে বাংলাদেশ ক্রিকেট আরও বেশি উপকৃত হতো, এমন কথাটা বলছিল। আমিও তাই একদম শতভাগ তাই মনে করি। ওই যে ট্রাস্ট ইস্যুটার কথা বললাম, যেটা ন্যাশনাল লেভেলের একজন প্লেয়ার, তার কিন্তু ওই ট্রাস্ট করতে গেলে তিনি 100 বার ভাববেন, যেটা বললাম। কিন্তু যেটা আন্ডার 14, আন্ডার 16, ইভেন আন্ডার 19, তাদের জন্য তিনি খুব ভালো কোচ হতে পারেন, তাদের সামনে তিনি হয়তো হিরো, হ্যাঁ, এবং তারা অবশ্যই তাকে ট্রাস্ট করবেন। এবং এখানে আসলে বেসিক লেভেলের কাজ, ইন্টারন্যাশনাল লেভেলের কাজ কিন্তু ডিফারেন্ট। ইন্টারন্যাশনাল লেভেলে আপনি যখন ফাইন টিউন করবেন বা স্পেসিফিক কোনো বোলার এগেনস্টে কোনো প্ল্যান নিয়ে আপনি কাজ করবেন, ওটা অনেক কমপ্লেক্স কাজ। আর যখন এই লেভেলে আপনি কাজ করবেন, আপনি বেসিক ব্যাপারগুলো নিয়ে তাকে কাদামাটির মতো থাকবে, তাদেরকে আপনি নিজের মতো করে গড়তে পারবেন সুন্দর করে। সো সেখানে ডেফিনেটলি আশরাফুল আরও বেশি ইফেক্টিভ হতে পারেন, ফিউচারেও হতে পারেন এইচপিতে বা অন্যান্য জায়গায়, সেটা করতে পারলে ডেফিনেটলি ভালো হতো, তখন এই প্রসেসটা নিয়েও প্রশ্ন উঠতো না আসলে। সালাউদ্দিনের পদত্যাগ নিয়ে একটি কথা উঠেছে, এই বিষয়টা আপনার কাছে যদি পরিষ্কার কোনো তথ্য থাকে যদি আমাদের জানান, আসলে তার বিষয়টা আসলে কী হচ্ছে ক্রিকেট বোর্ডে, তাকে নিয়ে কী চিন্তা রয়েছে বা তার পদত্যাগ নিয়ে কী তথ্য আছে আপনার কাছে যদি বলতেন। আমার ধারণা ক্রিকেট বোর্ড তার সঙ্গে কথা বলবেন, বুলবুল ভাই বিসিবি প্রেসিডেন্ট, তিনি তখন আইসিসি মিটিংয়ের জন্য দেশের বাইরে আছেন, তিনি হয়তো দেশে ফেরার পর কথা বলার চেষ্টা করবেন। ডেফিনেটলি তিনি নিজের ক্ষোভ থেকেই সেই পদত্যাগপত্রটা দিয়েছেন, জাস্ট অনলাইনে তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দিয়েছেন, নিজের ক্ষোভ থেকে দিয়েছেন। সেই ক্ষোভের পেছনে বিভিন্ন কারণ শোনা যাচ্ছে,
কিছু কারণ আছে যে তার সঙ্গে নাকি কমিউনিকেশনটা ঠিক মতো হচ্ছিল না। ক্রিকেট অফিসের যিনি চেয়ারম্যান নাজমুল আহমেদ ফাহিম ভাই, তার সঙ্গে তার কমিউনিকেশনটা ঠিক প্রপার হচ্ছে না, বা তিনি সেখানে যতটা প্রত্যাশা করছেন তাদের কাছ থেকে যতটা সহায়তা প্রত্যাশা করছেন সেটা তিনি পাচ্ছেন না। সেটা যদি হয় সেটাও একটা মানে চমকপ্রদ ব্যাপার বা কৌতূহল জায়গা নেওয়ার ব্যাপার। কারণ হলো যে ক্রিকেট অফিসের আন্ডারে তিনি চাকরি করেন, ক্রিকেট অফিস তাকে এনেছে, তো কমিউনিকেশন গ্যাপ থাকার তো কোনো কারণ নাই। সো এই ধরনের নানান ক্ষোভের কথা শোনা যাচ্ছে। আশরাফুলকে ব্যাটিং কোচ করার ব্যাপারটি ডেফিনেটলি তিনি হয়তো অস্বীকার করবেন, কিন্তু ডেফিনেটলি তাকে সেই ব্যাপারটা ভাবিয়েছে, অবশ্যই প্রভাবিত করেছে। কারণ এটা আউট অফ দ্য ব্লু ছিল। আমরা শুনছিলাম যে হয়তো সালাউদ্দিন ভাইয়ের নামে এত অভিযোগ আছে, বা তাকে হয়তো ব্যাটিং কোচ, যেহেতু ব্যাটিং কোচ দলে নাই, তিনি ব্যাটিংটা দেখছেন, তাকে হয়তো সেই দায়িত্বে রাখা হবে না। কিন্তু তাকে তো আসলে ব্যাটিং কোচ হিসেবে আনাও হয়নি, আনা হয়েছিল সিনিয়র সহকারী কোচ হিসেবে। তিনি সেই দায়িত্বে থেকে যেতে পারতেন, কিন্তু তিনি হয়তো মনে করছেন যে তার ক্ষমতা সীমিত করা হচ্ছে বা তাকে তার পরিধি ছোট করে দেওয়া হচ্ছে। সেটা হয়তো তার জন্য একটা প্রেস্টিজ ইস্যু হয়েও দাঁড়িয়েছে, কারণ হুট করে তিনি আসলে এই ডিসিশনটা নিয়েছেন বলে আমাদের মনে হয়েছে। সব কিছু মিলিয়েই হতে পারে, কিন্তু আমার মনে হয় যে এটা আসলে মানে তিনি যখন চলে যাচ্ছেন তার মানে তিনি হার মেনে নিয়েছেন এই জায়গাটা। চ্যালেঞ্জটা তিনি আসলে নিতে পারলেন না। তিনি ঠিক 1 বছর আগে, গত বছরের 5 নভেম্বর তিনি দায়িত্ব নিয়েছিলেন। তারপরে 2 দিন পরে তিনি বলেছিলেন যে দেশের কোচদের চ্যালেঞ্জটাও তার সঙ্গী। তিনি আসলে দেশের কোচদের যে পথটা, দেশের কোচদের নিয়ে যে দৃষ্টিভঙ্গিটা, সেটা বদলাতে চান। দেশের কোচদের জন্য তিনি পথ খুলে দিতে চান। কিন্তু তিনি যেহেতু চলে যাচ্ছেন 1 বছর পরই, 2 বছর তার মেয়াদের বাকি আছে, তিনি আসলে সেই চ্যালেঞ্জটা নিতে পারলেন না, যেটা দেশের কোচদের জন্য কাজটা আসলে পরবর্তীতে চ্যালেঞ্জিং হয়ে যাবে। তাদের প্রতি দৃষ্টিভঙ্গিটা আসলে সেই যে আগে যে দৃষ্টিভঙ্গিটা ছিল সেটা তিনি বদলাতে পারলেন না বলেই মনে হয়। তিনি যদি তাকে ব্যাটিং কোচের দায়িত্বে নাও রাখা হয় বা ব্যাটিং থেকে তাকে সরিয়ে রাখা হয়, তিনি তো আসলে সিনিয়র সহকারী কোচের দায়িত্বে ছিলেন, অনেক সম্মান দিয়ে তাকে আনা হয়েছিল। তিনি সেই দায়িত্বগুলোই পালন করে যেতে পারতেন এবং ভবিষ্যতের জন্য তিনি তৈরি হতে পারতেন, যেটা দেশের অন্যান্য কোচদের জন্য কাজটা সহজ করে দিতে পারতেন। সালাউদ্দিনের নামের পাশে একটা তকমা ছিল, দেশ সেরা কোচ বলা হতো। সাকিব আল হাসান তাকে ভারতে নিয়ে গিয়েছিল আইপিএলের সময়, সেখানে তিনি ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুতি নিয়ে 2019 বিশ্বকাপে দারুণ ব্যাটিং করেছেন। তবে একজন কোচ সে ক্রিকেটার তৈরির ক্ষেত্রে কতটুকু কার্যকরী ভূমিকা রাখতে পারে সে বিষয়ে নিয়ে একটা প্রশ্ন উঠে কিনা সালাউদ্দিনের এই বর্তমান পরিস্থিতি নিয়ে। কারণ ন্যাচারাল ট্যালেন্ট, সাকিব তো ন্যাচারাল ট্যালেন্ট ছিল, তাকে আসলে খুব বেশি শেখানোর কিছু ছিল না, সে গড গিফটেড প্লেয়ার ছিল। তবে ক্রিকেটারকে পরিবর্তন করা, ব্যাটারদের পরিবর্তন করার ক্ষেত্রে সালাউদ্দিন কি জায়গাটায় তার প্রমাণটা দিতে পারলো কিনা দেশসেরা কোচের যে তকমাটা ছিল? হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে আসলে ওই ব্যাপারগুলো তো আমরা দেখতে চাইবো যে তিনি একজন মেন্টর হিসেবে কাজ করবেন, যেটা ওয়ার্ল্ডের অনেক ব্যাটসম্যানদের ক্ষেত্রেই অনেকে আছেন যারা মেন্টর, যারা হয়তো খুব ভালো কোচ বা আগে ব্যাটসম্যান ছিলেন। গ্রাহাম গুচ যেমন অ্যালিস্টার কুকের ক্যারিয়ার বদলে দিয়েছেন। 2011 আসে যে অ্যালিস্টার কুক মানে ইংলিশ মান থেকে ওয়ার্ল্ড ক্লাস পর্যায়ে পৌঁছে গেছে, সেটা গ্রাহাম গুচের একটা অবদান ছিল। গ্রাহাম থর্পের সংস্পর্শে এসেই আপনার জো রুট বদলে গেছেন। সঞ্জয় বাঙ্গার যেটা নিবিড়ভাবে কাজ করেছেন বিরাট কোহলির সঙ্গে, এরকম বিভিন্ন জায়গায় থাকে। তো সেরকম কোনো নজির আমরা সালাউদ্দিন ভাইয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। আর সাকিবের উদাহরণ আপনি দেখলেন, সাকিব তামিম ওই জেনারেশনটাকে গড়ে দেওয়ার ক্ষেত্রে জেমি সিরেন্সের বড় ভূমিকা ছিল। যখন জেমি সিরেন্স প্রথমবার বাংলাদেশের হেড কোচ ছিলেন, তখন সালাউদ্দিন ভাই অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন। সালাউদ্দিন ভাই তখন ডেফিনেটলি হেল্প করেছেন। পরবর্তীতেও সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে কাজ করে বিভিন্ন সময় নানাজন উপকৃত হয়েছেন। মুমিনুল হক থেকে শুরু করে তামিমরা বা সাকিব, আপনি যে উদাহরণের কথা বলেন যে আইপিএলের সময় কাজ করেছে, সেগুলোকে কি স্পেসিফিক আপনি একজন ব্যাটসম্যানের ক্যারিয়ার শেপ করে দেবেন, তাকে নেক্সট লেভেলে নিয়ে যাবেন, সেটা কিন্তু অন্যরকম কাজ। তো সেই জায়গাটায় সালাউদ্দিন ভাই এখনও পর্যন্ত দেখাতে পেরেছেন বলে মনে হয় না। সাকিব তামিমদের ক্ষেত্রে তার চ্যালেঞ্জটা ডিফারেন্ট ছিল, তখন তিনিও কোচ হিসেবে ততটা পরিপক্ক ছিলেন না। এখন যাদেরকে তিনি কোচিং করাচ্ছেন তারা কিন্তু সালাউদ্দিন ভাইকে গুরু বা মেন্টর হিসেবেই দেখছেন। তো তাদেরকে আসলে নিজের মতো করে গড়ে নেওয়ার একটা সুযোগ তার ছিল, যেটা তিনি পারেননি বলে মনে হয়। ধন্যবাদ। আলোচনা করলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে, বিপিএল